বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। বরাবরের মতো সবাইকে দোয়া ও শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব সামাজিক পরিবর্তন অধ্যায় থেকে সামাজিক পরিবর্তনের বিভিন্ন তত্ত্বসমূহ। তোমরা জানো আমরা পূর্বের ক্লাসে আলোচনা অলরেডি করে ফেলেছি যে সামাজিক পরিবর্তন কি বলতে কি বোঝায়, অর্থাৎ সোশ্যাল চেঞ্জ এবং ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল চেঞ্জ, কজেস অফ সোশ্যাল চেঞ্জ, এগুলো আমি আলোচনা করে ফেলছি। তারপর আমি তোমাদেরকে একটু মনে করে দিতে চাই যে সোশ্যাল চেঞ্জ বলতে কি বোঝায়। যখন কোনো ব্যক্তি কোনো নতুন তত্ত্ব বা কোনো কিছু বা নতুন অভিজ্ঞতা অর্জন করে, তখন সে নতুন এক্সপিরিয়েন্স সে অর্জন করে। আর নতুন এক্সপিরিয়েন্স অর্জন হলে তার অ্যাটিটিউডের পরিবর্তন হয় বা তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, এবং তার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সাথে সাথে তার চিন্তা চেতনা বা মনোভাবের পরিবর্তন ঘটে। আর যখন মানুষের মনোভাবের পরিবর্তন ঘটে, তখন মানুষ সামাজিকভাবে একে অপরের সাথে কিভাবে ইন্টারাকশন করবে সেটারও পরিবর্তন ঘটে। আর যখন মানুষের পারস্পরিক ইন্টারাকশন গুলা পরিবর্তিত হয়, এই পরিবর্তনটা সোশ্যাল ইনস্টিটিউশনকেও পরিবর্তন করে ফেলে। আর সোশ্যাল ইনস্টিটিউশনের পরিবর্তনকেই আমরা বলবো সোশ্যাল চেঞ্জ। অলরেডি আমরা গত ক্লাসে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব ভেলফ্রেডো প্যারেটোর কনসেপ্ট অফ এলিট থিওরি অফ পাওয়ার, যেটাকে অন্যভাবে বলা যায় যে থিওরি অফ সোশ্যাল চেঞ্জ। সামাজিক পরিবর্তন সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং বিভিন্ন নৃবিজ্ঞানী বিভিন্নভাবে তাদের সংজ্ঞা বা মতবাদ প্রদান করেন, তোমরা জানো। এর মাঝে অন্যতম অন্যতম সমাজবিজ্ঞানী যিনি সামাজিক পরিবর্তন সম্পর্কে সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ মতবাদ প্রদান করেন, তিনি হলেন টি.বি. বটমোর। তিনি মূলত সামাজিক পরিবর্তনকে দুভাগে ভাগ করেন। একটি হলো চক্রাকার, অন্যটি হলো রৈখিক মতবাদ। পরবর্তীতে বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং নৃবিজ্ঞানীগণ তার এই দুটি মতবাদের বা দুটি পার্থক্যের ভিতরে নিজেদেরকে কনফাইন করে ফেলেন। কেউ কেউ চক্রাকার মতবাদের পক্ষে মতামত ব্যক্ত করেন, অন্যদিকে কেউ কেউ রৈখিক মতবাদের দিকে তাদের মতবাদ বা অভিব্যক্তি ব্যাখ্যা করেন। চক্রাকার মতবাদের বলতে যেটা বোঝায় যে সমাজ চক্রাকারে কিছু নির্দিষ্ট ধাপ অতিক্রম করে পুনরায় শুরুর ধাপে আসে, অর্থাৎ সামাজিক পরিবর্তন সমূহ চক্রাকারে সম্পন্ন হয়। আর এই মতবাদের পক্ষে যারা মতামত ব্যক্ত করেন তারা হলেন প্যারেটো, স্পেংলার, টয়েনবি, সরোকিন ইত্যাদি সমাজবিজ্ঞানী। অন্যদিকে টি.বি. বটমোরের মতে রৈখিক পরিবর্তন বলতে বোঝায় যে সামাজিক পরিবর্তন কোনো রৈখিক হয় না, বরঞ্চ এটা হয় স্ট্রেট বা সরল পথে। সরলরেখা যেমন একটি বিন্দু থেকে শুরু করে কোনো দিকে পরিবর্তন না করে নির্দিষ্ট পথে অগ্রসর হয়, রৈখিক মতবাদের অনুসারীদের মতে সামাজিক পরিবর্তন তদ্রূপ সোজা পথ অনুসরণ করে চলে। যারা রৈখিক মতবাদের বিশ্বাস করেন তাদের মধ্যে অগাস্ট কোত, হারবার্ট স্পেন্সার, হবহাউস এবং কার্ল মার্কস উল্লেখযোগ্য। আমরা আজকে আলোচনা করব চক্রাকার মতবাদের অনুসারী ভেলফ্রেডো প্যারেটোর থিওরি অফ এলিট। এখানে দেখো যে ভেলফ্রেডো প্যারেটোর সংক্ষেপে আমরা পরিচিতি দেওয়ার চেষ্টা করছি। এখানে আমি প্যারেটো একজন ইতালিয়ান ইঞ্জিনিয়ার ছিলেন। সে ইঞ্জিনিয়ার, সোশিওলজিস্ট, ইকোনমিস্ট, পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড ফিলোসোফার ছিলেন।
তিনি মূলত ৩ টা তত্ত্ব প্রদান করেন। এলিট থিওরি অফ পাওয়ার, কনসেপ্ট অফ প্যারেটো এফিসিয়েন্সি এন্ড হলো 80-20 প্রিন্সিপালস। আমরা আজকে আলোচনা করব এলিট থিওরি অফ পাওয়ার। আমরা ইন্ট্রোডাকশনে যাওয়ার আগে আরেকটু বলতে চাই যে তিনি মূলত চক্রাকার মতবাদের অনুসারী ছিলেন এবং তিনি তার যে বইয়ে এই মতবাদটি আলোচনা করেন তার নাম দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি। এখানে তিনি দুটো জিনিস আগে এই থিওরিটা বোঝার আগে আমাদেরকে দুটো জিনিস বুঝতে হবে। একটি হলো অপ্রগতিশীল এবং প্রগতিশীল। উনি ওনার তত্ত্বে সমাজের দুটো শ্রেণীর কথা বলছেন, সমাজের মানুষের চরিত্রের মধ্যে দুটো বৈশিষ্ট্যের কথা বলেছেন। একটা হলো কিছু মানুষ আছে সমাজের যারা গতানুগতিক জীবনযাপন করে এবং পরিবর্তনকে সহজে মেনে নেয় না এবং ঐতিহ্যকে আঁকড়ে ধরতে চায়। উনি এদেরকে অপ্রগতিশীল মানুষ হিসেবে অভিহিত করেছেন। আর কিছু লোক আছে প্রগতিশীল, যারা করে কি, সমাজে কিছু লোক আছে যারা কল্পনা গ্রহণ করে, সুযোগ যদি আসে সে সুযোগের সদ্ব্যবহার করে, তারা উদ্দেশ্য পূরণের নিমিত্তে শক্তি ব্যবহার করেন এবং তারা পরিবর্তনের আকাঙ্ক্ষী থাকেন। অর্থাৎ কিছু এক ধরনের মানুষ আছেন যারা তাদের জীবনের যে উদ্দেশ্য সেটা পূরণের জন্য শক্তি প্রয়োগ করেন এবং পরিবর্তনকে অ্যাকসেপ্ট করার জন্য সবসময় উদগ্রীব হয়ে থাকেন। এই শ্রেণীকে উনি বলছেন প্রগতিশীল শ্রেণী। অর্থাৎ প্রগতিশীল শ্রেণীতে আমরা কাদেরকে বলবো? যারা নতুন কোনো পরিকল্পনাকে গ্রহণ করে, সুযোগ আসলে সে সুযোগের সদ্ব্যবহার করে এবং তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূরণের জন্য তারা শক্তি প্রয়োগ করেন এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষী হয়ে থাকেন। এই শ্রেণীকে আমরা বলবো প্রগতিশীল শ্রেণী। তিনি এই দুই শ্রেণীর মাঝে অভিজাত শ্রেণী কিভাবে চক্রাকার সমাজে চক্রাকার পরিবর্তনে ভূমিকা রাখছে সে সম্পর্কে মতবাদ দেন। তিনি মূলত সমাজে অভিজাত শ্রেণী কিভাবে চক্রাকারে পরিবর্তনে ভূমিকা রাখছে সে সম্পর্কে মতবাদ দেন। আর আমরা যদি তার কথাটাকে সংক্ষেপে বা তার ভাষায় বলি, উনি হিস্ট্রিকে বলছেন যে হিস্ট্রি ইজ নাথিং বাট হিস্ট্রি ইজ দ্য গ্রেভিয়ার্ড অফ অ্যারিস্টোক্রেসি। অর্থাৎ যারা সম্ভ্রান্ত তাদের উত্থান পতনটাই হচ্ছে হিস্ট্রি। তিনি আরো বলেন যে সমাজের পরিবর্তনের ধারা একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, কিন্তু অনেক সময় এ ধারা কালের পরিবর্তনের সাথে সামঞ্জস্য রক্ষা করতে ব্যর্থ হয়। ফলে এই পরিবর্তনের ধারা আবার বিপরীত দিকে প্রবাহিত হয়ে পূর্ব অবস্থায় ফিরে আসে। এজন্য এনার এই তত্ত্বটাকে বলা হয় এলিট অফ সার্কুলেশন। অর্থাৎ এই পরিবর্তনের ধারা বিপরীত দিক থেকে প্রবাহিত হয়ে পূর্ব অবস্থায় ফিরে আসে। এখন দেখো, প্যারেটো বিশ্বাস করতেন, প্যারেটো believed that individuals are born with quite different abilities and acquire quite different skills and aptitudes। মানে উনি যেটা বলতে চাচ্ছেন যে সমাজের যারা ব্যক্তি আছেন তারা এক একজনের সামর্থ্য বা এক একজনের জ্ঞান আকাঙ্ক্ষা বা স্কিল বা দক্ষতা ভিন্ন রকম। According to Pareto, people are unequal physically as well as intellectually and morally। আমরা যেমন শারীরিকভাবে অন্য থেকে একজন থেকে এক এক রকম ভিন্ন বা আলাদা, বুদ্ধিমত্তা এবং নৈতিকতার দিক থেকেও আমরা একজন থেকে আলাদা। Some people are more gifted than others। কিছু কিছু লোক আছে তোমরা জানো যে প্রকৃতিগতভাবেই মেধাবী কিংবা অসীম ক্ষমতার অধিকারী। যেমন আমরা যদি নজরুলের কথা বলি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কিন্তু তাদের যা অর্জন সেটাকে আমরা এক কথায় বলতে পারি যে সেসব নলেজ গড গিফটেড। Pareto says that those who are most capable in any particular grouping are the elite। মানে ওনার ভাষায় যারা সমাজের যে শ্রেণী অন্য থেকে একটু বেশি ক্যাপাবল বা সামর্থ্যবান
তারাই হলো এলিট। দ্য টার্ম এলিট ডিনোটস সেম ক্লাস অফ দ্য ইন দেয়ার ব্রাঞ্চেস অফ অ্যাক্টিভিটি। অর্থাৎ কি বলছে যে এই ক্লাস অফ দ্য পিপল, যে সেই পিপল হু হ্যাভ দ্য হাইয়েস্ট ইন্ডিসেস ইন দেয়ার ব্রাঞ্চেস অফ অ্যাক্টিভিটি। মানে তুমি যদি তোমার যে কাজকর্মের দিকে তুমি সর্বোচ্চ সূচকে পৌঁছাও, তাহলে সেটাই হবে তোমার হবে সেই শ্রেণীটাকে আমরা বলবো এলিট শ্রেণী বা সম্ভ্রান্ত শ্রেণী। দেখো প্যারেটো কি বলছেন যে অ্যাকর্ডিং টু প্যারেটো, বাই এলিট উই মিন দ্য small number of individuals who in each sphere of activity have succeeded and have arrived at a higher echelon in the professional hierarchy। অর্থাৎ যে তার কর্মক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে তিনিই হলেন এলিট। আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, আর দ্য সাকসেসফুল বিজনেসম্যান, আর্টিস্ট, সাকসেসফুল রাইটার্স, প্রফেসরস এটসেট্রা। আমি যদি আমার প্রফেশনাল লাইফে এবং আমার প্রতিষ্ঠানে আমি আমার সর্বোচ্চ পর্যায়ে থাকি, তাহলে সেটাকে আমরা বলবো এলিট। প্যারেটো এলিটকে মূলত দুভাগে ভাগ করছেন, একটা হলো গভর্নিং এলিট, একটা নন গভর্নিং এলিট। প্যারেটোর মতে যে এলিট শ্রেণী আবার দু প্রকার, একটা শাসক এলিট, একটা অশাসক এলিট। গভর্নিং এলিটস আর ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি কনসার্ন উইথ অ্যাডমিনিস্ট্রেশন। ওনার ভাষায় যে উনি যে এলিটকে দুভাগে ভাগ করছেন, একটা গভর্নিং এলিট, অ্যানাদার ওয়ান ইজ নন গভর্নিং এলিট। এই গভর্নিং এলিটকে উনি বলছেন যে এই এলিট শ্রেণী ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি কনসার্ন উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তারা প্রশাসনের সাথে সরাসরি যুক্ত থাকে, সেই যুক্তটা ডাইরেক্টলি হতে পারে, ইনডাইরেক্টলি হতে পারে। দে প্লে হাইলি ইম্পর্টেন্ট রোল অ্যান্ড এনজয় প্রেস্টিজিয়াস প্লেসেস ইন দ্য সোসাইটি। তারা খুব সমাজে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং সমাজে তারা খুব প্রেস্টিজিয়াস জায়গায় অবস্থান করে। নন গভর্নিং এলিটস আর নট কানেক্টেড উইথ অ্যাডমিনিস্ট্রেশন। এবং যারা নন গভর্নিং এলিট তারা প্রশাসনের সাথে যুক্ত থাকে না, বাট অকুপাইং সাচ এ প্লেস ইন সোসাইটি দ্যাট দে সামহাউ ইনফ্লুয়েন্স দ্য অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু নন গভর্নিং এলিট প্রশাসনের সাথে সরাসরি যুক্ত থাকে না, কিন্তু এমন একটা অবস্থায় থাকে যেখান থেকে তারা প্রশাসনকে ইনফ্লুয়েন্স করার সামর্থ্য রাখে। তাহলে আমরা কি বললাম যে গভর্নিং, ওনার মতে এলিট হলো দু প্রকার, একটা গভর্নিং এলিট, একটা নন গভর্নিং এলিট। আর গভর্নিং এলিট সরাসরি অথবা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্টলি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত থাকে এবং তারা সমাজে কি করে উচ্চ অবস্থান করে এবং প্রেস্টিজিয়াস প্লেসগুলা তারা অকুপাই করে রাখে। আর নন গভর্নিং এলিট সরাসরি অ্যাডমিনিস্ট্রেশনে যুক্ত থাকে না, কিন্তু তারা এমন একটা অবস্থানে থাকে যে অবস্থান থেকে তারা অ্যাডমিনিস্ট্রেশনকে প্রভাবিত করতে পারে। এখন যদি আমরা দেখি যে এলিটের ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি। অ্যাকর্ডিং টু প্যারেটো যে এলিটের অনেকগুলো ক্যারেক্টার আছে, আমি এখানে মূলত বেসিক যে 4-5টা ক্যারেক্টার সেগুলো দেওয়ার চেষ্টা করছি তোমাদের মনে রাখার জন্য। প্রথম হলো দ্য ইন্ডিভিজুয়ালস নট বিলঙ্গিং টু ইদার অফ দ্য গভর্নিং এলিট অর নন গভর্নিং এলিট আর কল্ড নন এলিট। দেখো কি বলছে, দ্য ইন্ডিভিজুয়ালস নট বিলঙ্গিং টু ইদার অফ দ্য গভর্নিং এলিট অর নন গভর্নিং এলিট আর কল্ড নন এলিট। যে ইন্ডিভিজুয়াল গুলা এলিট, গভর্নিং এলিট এবং নন গভর্নিং এলিট, যে এলিটের যে দুটো ভাগ, তাদের দুই ভাগের ভিতরে কোনোটাতেই থাকে না, তাদেরকে বলা হয় নন এলিট। তাহলে আমরা কি দেখলাম যে এলিট হলো দু প্রকার, একটা গভর্নিং আর নন গভর্নিং। কিন্তু একটা সমাজে আরেকটা শ্রেণী বা একটা বড় অংশ আছে যারা গভর্নিং এলিট এবং নন গভর্নিং এলিট, এর দুটোর কোনোটাতেই বিদ্যমান না, বিরাজ করে না, তাদেরকে আমরা বলবো নন এলিট। The classes of elite is universal and continuous process। তাহলে কি বলছে যে এলিটটা হলো কি, যে এটা সর্বক্ষেত্রে বা সব জায়গায় বিরাজমান এবং এটা হলো কন্টিনিউয়াস, এটা চলমান একটা প্রক্রিয়া, এটা সব সমাজে আছে, ছিল এবং থাকবে। The elite manipulates overtly and covertly the political power। এলিট গুলো কি করে, যে তারা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে বা গোপনে বা প্রকাশ্যে তারা পলিটিক্যাল পাওয়ারটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে বা প্রভাবিত করে। The elite is having the capacity to establish superiority over others।
এই এলিট শ্রেণীর মাঝে একটা ক্ষমতা আছে বা সামর্থ্য আছে যেটা দিয়ে ওরা অন্য মানুষকে প্রভাবিত করার সামর্থ্য রাখে বা অন্যের উপর তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। The members of the elite class will always try that the non-elites should not influence social, economic and political process in any manner. যারা এলিট শ্রেণী আছে তারা সবসময় ট্রাই করে, সবসময় চেষ্টা করে যারা নন এলিট আছে তারা যেন কোনোভাবেই সামাজিক, অর্থনৈতিক বা পলিটিক্যাল যে প্রসেসগুলো আছে এটাতে তারা যেন কোনোভাবেই প্রভাব বিস্তার করতে না পারে সেই জায়গাটা তারা সবসময় ধরে রাখার চেষ্টা করে। তাহলে এলিট শ্রেণী কি করে সবসময় যারা নন এলিট আছে তারা যেন কখনোই ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড যে সোশ্যাল যে ফ্যাক্টরগুলো আছে এইসব জায়গায় তাদেরকে এন্ট্রেন্স বা প্রভাব বিস্তার করতে দিতে বাধা সৃষ্টি করে। The non-elites respect only such elites who are liberal in outlook and approaches because they alone can help them to come nearer to each other. Non-elites respect only such elites who are liberal in outlook. মানে যারা নন এলিট আছে তারা এলিটের মাঝে কিছু লোককে তাদের সম্মান করে বা শ্রদ্ধা করে, তার এলিটের কিছু শ্রেণী আছে যারা কি করে নন এলিটকে সবসময় তাদের সাথে ইন্টারাকশন রাখে এবং তাদেরকে এলিট শ্রেণীতে আনার জন্য সদা প্রস্তুত থাকে এবং কোনো প্রকার বাধা প্রয়োগ করে না। এই শ্রেণীকেই নন এলিট শ্রেণী রেসপেক্টের চোখে দেখে থাকেন। এখন দেখো ভেলফ্রেডো প্যারেটোর কনসেপ্ট অফ এলিট থিওরিতে বলা হচ্ছে যে প্যারেটো ডেভেলপড টু কনসেপ্টস ইন দ্য এলিট থিওরি অফ পাওয়ার। প্যারেটোর মতে যে এই যে এলিট যে ডেভেলপ হলো বা এলিট শ্রেণীর যে ক্ষমতায় আসলো এটাকে উনি দুটা কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। একটা হলো লায়ন অ্যান্ড ফক্স কনসেপ্ট, অ্যানাদার ওয়ান ইজ সার্কুলেশন অফ এলিট কনসেপ্ট। লায়ন অ্যান্ড ফক্স কনসেপ্ট, একটা হলো সার্কুলেশন অফ এলিট কনসেপ্ট। দুটা দিয়ে উনি মূলত এলিট থিওরিটাকে বা এলিট সামাজিক পরিবর্তনটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন দুটা থিওরির মাধ্যমে। একটা হলো কি লায়ন অ্যান্ড ফক্স কনসেপ্ট, একটা হলো সার্কুলেশন অফ এলিট কনসেপ্ট। এখন আমরা প্রথমটা দেখি যে লায়ন অ্যান্ড ফক্স কনসেপ্টটা কি। লায়ন অ্যান্ড ফক্স কনসেপ্ট মানে লায়ন মানে সিংহ এবং ফক্স মানে শিয়াল, এটা জানো। প্যারেটো স্টেটস দ্যাট ইন অল দ্য সোশ্যাল ইনস্টিটিউশনস দেয়ার আর টু টাইপস অফ এলিটস। উনি বলছে যে প্রত্যেকটা সামাজিক প্রতিষ্ঠানেই দু ধরনের এলিট বিদ্যমান থাকে। একটা হলো কি কিছু লোক আছে লায়নের মতো, লায়ন লাইক এলিটস, আর কিছু আছে ফক্স লাইক এলিট। তাহলে উনি কি বলছে যে প্রত্যেকটা সামাজিক সংগঠনে বা সোশ্যাল ইনস্টিটিউশনে দু ধরনের এলিট শ্রেণী থাকে। একটা হলো কি লায়নের মতো এলিট, অন্যটা হলো ফক্স লাইক এলিট। তাহলে আমরা কি জানলাম, প্যারেটো যে এলিট থিওরিটাকে ডেভেলপ করছেন মূলত দুটা কনসেপ্ট থেকে। একটা হলো লায়ন অ্যান্ড ফক্স কনসেপ্ট, অ্যানাদার ওয়ান ইজ সার্কুলেশন অফ এলিট কনসেপ্ট। আমরা যদি লায়ন অ্যান্ড ফক্স কনসেপ্টটাকে দেখি, এখানে উনি বলতে চেয়েছেন যে প্রত্যেকটা সোশ্যাল ইনস্টিটিউশনস সে দু ধরনের এলিট থাকে। একটা হলো লায়ন লাইক এলিটস, অ্যানাদার ওয়ান ইজ ফক্স লাইক এলিটস। এখন দেখো প্যারেটো emphasized the psychological and intellectual superiority of elites, believing that they were the highest accomplisher in any field. প্যারেটো কি বলছে, দ্য সাইকোলজিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল সুপিরিয়রিটি অফ এলিটস এর কথা বলছেন, যারা তারা বিশ্বাস করে দে আর দ্য হাইয়েস্ট অ্যাকমপ্লিশার ইন এনি ফিল্ড। সমাজের কিছু কিছু এলিট শ্রেণী আছে যারা তারা মনস্তাত্ত্বিকভাবে বিশ্বাস করে যে তারা সবকিছুই করতে পারে এবং সমাজের সবচেয়ে ভালো কাজ করার জন্য তারা সমস্ত দক্ষতা বা জ্ঞান রাখে। হি ডিসকাসড দ্য এক্সিস্টেন্স অফ টু টাইপস অফ এলিটস। উনি এলিটসকে মূলত দু ভাগে ব্যাখ্যা করছেন, একটা হলো গভর্নিং এলিটস, একটা নন গভর্নিং এলিটস। এখন দেখো হি অলসো এক্সটেন্ডেড দ্য আইডিয়া দ্যাট এ হোল এলিট ক্যান বি রিপ্লেসড বাই এ নিউ ওয়ান অ্যান্ড হাউ ওয়ান ক্যান সার্কুলেট ফ্রম বিং এলিট টু নন এলিট। দেখো কি বলছে, হি অলসো এক্সটেন্ডেড দ্য আইডিয়া দ্যাট এ হোল এলিট ক্যান বি রিপ্লেসড, যে এলিটটা কি হয় রিপ্লেসড হতে পারে, আবার স্থানান্তর একজনের জায়গায় আরেকজন আসতে পারে কিভাবে, বাই এ নিউ ওয়ান অ্যান্ড হাউ ওয়ান ক্যান সার্কুলেট ফ্রম বিং এলিট টু নন এলিট, এবং এভাবে এলিট থেকে নন এলিট হতে পারে আর নন এলিট থেকে এলিট হতে পারে। এখন দেখো উনি যেটা এলিটকে যেটা লায়ন লাইক এলিটস বলছেন,
তাদের কিছু ট্রেট আছে, সেই ট্রেটটা হলো এরকম, বা তাদের কিছু ক্যারেক্টার্স আছে, বেসিক যে ক্যারেক্টার ওনার অ্যাকর্ডিং টু প্যারেটো, উনি কি বলছেন, দে আর ন্যাচারাল বর্ন লিডার্স। ওনার ভাষায় যারা লায়ন লাইক এলিটস তারা হলো জন্মগতভাবে লিডার, তাদের রক্তে মজ্জায় নেতৃত্বের গুণাবলী বিদ্যমান থাকে, এবং তারা এক কথায় তারা দেখা গেছে যে বংশগতভাবে কিংবা ঐতিহ্যগতভাবে তারা এই কোয়ালিটি, যে লিডার্সের যে কোয়ালিটি গুলো আছে তারা এগুলা ধারণ বা লালন পালন করে। দেখো, দে আর কনজারভেটিভ ইন নেচার, তারা হলো কি, যে ঐতিহ্যকে আঁকড়ে ধরে, তারা সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে চায়, প্রকৃতিগতভাবেই তারা একটু কনজারভেটিভ হয়ে থাকে। আর তারা যে কাজটা করে, দে ফোকাসেস আপন ইউনিটি অ্যান্ড টেকিং এ স্ট্রং ডিসিশন ইন দ্য গভর্নমেন্ট। তারা সবসময় চায় যে রাষ্ট্রের ভিতরে যেন একটা ইউনিটি থাকে, সবার মাঝে ঐক্য থাকে, এবং রাষ্ট্র পরিচালনায় তারা কি করে, সবসময় দৃঢ় পদক্ষেপগুলা গ্রহণ করে, এবং যে পদক্ষেপগুলো গ্রহণ করে সে করতে কোনো তারা কুণ্ঠিত বোধ করে না। তাহলে কি দাঁড়ালো, যে তারা হলো কি ন্যাচারাল লিডার বা ন্যাচারাল বর্ন লিডার্স, তারা জন্মগত বা ঐতিহ্যগতভাবে লিডারের বা কোয়ালিটিস গুলা তারা ধারণ করে থাকে নিজেদের ভিতরেই। তারা হলো, তাদের নেচারটা হলো কনজারভেটিভ টাইপের। আর তারা যেটা কি করে, তারা সবসময় সমাজের ঐক্য ধরে রাখতে চায়, দে ফোকাসেস আপন ইউনিটি অ্যান্ড তারা যে গুরুত্বপূর্ণ বা ডিসিশন গুলা নিতে তারা কুণ্ঠা বা দ্বিধাবোধ করে না। কিন্তু দেখো, আরেকটা জিনিস এদের ভিতরে আছে অ্যাকর্ডিং টু প্যারেটো, যে দে ল্যাক দ্য shrewd and cunning nature which is why they eventually become weak। তাদের ভিতরে যে জিনিসটা থাকে, তারা হলো কি অতি চালাক বা দ্রুত হয় না, সে কারণে তারা হয় ধীরে ধীরে তারা হয়ে যায় কি দুর্বল হয়ে যায়। যদি তারা কি সবসময় সহজ সরল এবং নিজেদের ভিতর ঐক্যের চিন্তায় বিভোর থাকে, কিন্তু তারা কখনো শিরুড বা কানিং নেচারের হয় না। সে কারণে তারা কি করে, তারা গ্রাজুয়ালি তারা একসময় তারা দুর্বল হয়ে যায়। এবং যেহেতু তারা শিরুড এবং কানিং না হওয়ার কারণে দুর্বল হয়ে যায়, এই দুর্বলতার সুযোগেই যারা ফক্স লাইক লিডার্স আছে, এলিট আছে, তারা করে কি তাদের জায়গাটা তারা দখল করে নেয়। তাহলে কি কারণে তারা দখল করতে পারে, যেহেতু তারা শিরুড এবং কানিং না হওয়ার কারণে তারা একটা সময় দুর্বল হয়, এবং দুর্বল হওয়ার কারণেই যারা ফক্স লাইক এলিট আছে তারা সেই জায়গাটা এই দুর্বলতার সুযোগ নিয়ে আর ফক্স লাইক এলিটের যে ট্রেড গুলা আছে সেখানে দেখো, ফক্স লাইক এলিটস আর ভেরি শ্রিউড অ্যান্ড কানিং ইন নেচার। দেখো এরা কি হচ্ছে, লায়ন লাইক এলিট কি হলো, তারা শ্রিউড এবং কানিং না, তারা হলো কি কনজারভেটিভ আর ন্যাচারাল বর্ন লিডার্স। আর ফক্স লাইক এলিট হচ্ছে কি, তোমরা তো শিয়াল জানো, শিয়াল প্রচন্ড চালাক এবং কানিং, সেটা বলছে এই ধরনের লিডার আর ভেরি শ্রিউড অ্যান্ড কানিং ইন নেচার, দে অফেন ওয়ার্ক ইন কোয়ালিশনস, তারা কোয়ালিশনের জন্য কাজ করে। The nature of their method is divide and rule policy, publicity and propaganda, etc. দেখো তাদের কি নেচারটা কি হলো, তারা প্রথম কি করে, চেষ্টা করে যে নিজেদের যারা শক্তি সামর্থ্যবান গ্রুপ তাদের ভিতরে একটা কি করে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে আসে, যেটা ব্রিটিশরা আমাদের দেশে করছিল, যে হিন্দু মুসলমানকে ভাগ করে দাও এবং শাসন করো। তাহলে তারা কি শিরুড লাইক বা ফক্স লাইক এলিট বলা যায় তাদেরকে, তারা ছিল খুব শিরুড এবং কানিং। তারা পাবলিসিটি চায়, বিভিন্নভাবে প্রচার প্রচারণায় মত্ত থাকে, এবং তারা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ায় ভালো মন্দ, যে একটা মানুষের বিরুদ্ধে লেগে প্রোপাগান্ডা ছড়ায়। যেমন তো আমরা যদি বলি যে ইরাক কুয়েত যুদ্ধে বা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যে আমেরিকা যে মরণাস্ত্রের প্রোপাগান্ডা ছড়াচ্ছিল, বলছে তাদের কাছে অনেক ধরনের কি আছে, যে মরণাস্ত্র আছে যেটা পৃথিবীকে ধ্বংস করার মতো, সেটা ছিল জাস্ট প্রোপাগান্ডা। সাদ্দামকে এবং ইরাকের যে তেল সম্পদ বা খনিজ সম্পদ ছিল সেগুলোকে দখল করার একটা প্রোপাগান্ডা। তাহলে এদেরকে আমরা কি বলতে পারি, ওই সমস্ত পলিটিশিয়ানদের বা ওই সমস্ত এলিটদের আমরা বলতে পারি ফক্স লাইক এলিটস। কিন্তু তাদের একটা জায়গায় দুর্বলতা আছে, দেখো ফক্স লাইক এলিট
lacks courage and ability to take strong decisions for the betterment of the country or organization. যেহেতু তারা ন্যাচারাল লিডার না এবং তারা তাদের নেচারে সবসময় শিওর এবং কানিং বৈশিষ্ট্যগুলো থাকে, সে কারণে তারা কি করে, তারা যে কাজটা পারে না সেটা হলো তারা খুব সাহসী হয় না এবং জাতির ক্রান্তিকালীন সময়ে বা একটি বড় ধরনের যখন কোনো সিদ্ধান্তের বিষয় আসে তখন তারা সেই ডিসিশনগুলো সঠিকভাবে নিতে পারে না। যখন নিতে পারে না তখন তাদের ভিতরে দুর্বলতা তৈরি হয় এবং তারা উইক হয়ে যায়। এই উইকনেসটা যখন আসে তখনই লায়ন লাইক এলিটস যারা আছে তারা আবার তাদের পাওয়ারটাকে রিগেইন করে। তার মানে ফক্স লাইক এলিট কখন পাওয়ারে আসে? যখন লায়ন লাইক এলিটসরা কি হয়, দুর্বল হয়ে যায়। এবং দুর্বল হয় কারণ কি? দুর্বল হওয়ার পিছনে যে কারণ হলো তারা দ্রুত এবং কানিং না হওয়ার কারণে তারা হয় কি দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেলে এই জায়গাটায় তারা, যারা ফক্স লাইক এলিট আছেন তারা এই জায়গাটায় দখল করে ফেলে। অন্যদিকে ফক্স লাইক এলিট কি করে? তারা সবসময় দ্রুত এবং কানিং স্বভাবের হয়ে থাকে। তারা কি করে? মানুষের কোয়ালিশন করার চেষ্টা করে সবসময় এবং তাদের যে মেইন পলিসি থাকে ডিভাইড অ্যান্ড রুল এবং বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে তারা তাদের ক্ষমতাটাকে বা তাদের পাওয়ারটাকে ধরে রাখার চেষ্টা করে। কিন্তু তাদের যে জায়গাটায় তারা সবচেয়ে ব্যর্থতার পরিচয় দেয়, দুর্বল হয়ে যায়, সেটা হলো তারা স্ট্রং ডিসিশন নিতে পারে না কান্ট্রি বেটারমেন্টের জন্য অথবা অর্গানাইজেশনের জন্য। যখন এই ডিসিশন নিতে পারে না তখন কান্ট্রি বা অর্গানাইজেশনগুলো দুর্বল হয়ে যায় এবং এই দুর্বলতার সুযোগেই আবার লায়ন লাইক এলিটসরা কি করে? তাদের পাওয়ারটাকে রিগেইন করে। এভাবে উনি বলছে যে এলিটদের ভিতরে সার্কুলেশন হয়, এক শ্রেণী যায় আবার আরেক শ্রেণী আসে। এটাকেই উনি বলছেন চক্রাকার বা সার্কুলেশন অফ এলিট। এর মাধ্যমে উনি বোঝাতে চাচ্ছেন সমাজে এভাবে পরিবর্তন সাধিত হয়। এখন দেখো যে সার্কুলেশন অফ এলিটস বলতে কি বোঝায়। প্যারেটো implies that in any given situation social institutions will always be governed by elites leader। মানে কি বলছে যে এনি যে কোনো পরিস্থিতিতেই সোশ্যাল ইনস্টিটিউশন উইল অলওয়েজ বি গভর্নড বাই, তাহলে কি হচ্ছে সামাজিক যে ইনস্টিটিউশনগুলো আছে এগুলা কি হবে? এলিট দ্বারাই গভর্ন হবে। এটা কি হবে? নন এলিট দ্বারা কখনোই গভর্নিং হবে না। হি ইমপ্লাইজ দ্যাট although the types of elite may change, লায়ন থেকে ফক্স, ফক্স থেকে এলিটে লায়নে আসতে পারে, বাট দিস ইনস্টিটিউশন উইল অলওয়েজ বি ভিতরে, কিন্তু কখনোই নন এলিট যারা তারা কখনোই এই এলিট শ্রেণীতে প্রবেশ করতে পারবে না। এখন যদি আমরা এনার তত্ত্বটাকে আমরা একটু ক্রিটিসিজম করি তাহলে দেখা যাবে যে উনি বলছেন যে প্যারেটো কি করছে, উনি যে কে মানে প্যারেটো ফেলস টু প্রোভাইড এ মেথড অফ মেজারিং উনি যে কোয়ালিটি এলিটদের যে কোয়ালিটি আছে বা ওরা কোন ধরনের সুপিরিয়র বা কোন ধরনের উচ্চমাত্রার তার যে পরিমাপ সেটা করতে উনি ব্যর্থ হচ্ছিলেন। তিনি এটা কোনো সুনির্দিষ্ট কোনো এর মাপ বা পরিমাপক উনি প্রদান করেননি। His criterion for distinguishing between lion and foxes is merely his own interpretation of the style of the elite rules. Moreover, Pareto fails to provide a way of measuring the process of elite decadence. দেখো উনি কি বলছেন যে উনি যে লায়ন এবং ফক্স থিওরিটা দিয়েছেন এটা মূলত ওনার তার একান্ত ব্যক্তিগত ব্যাখ্যা বা তার নিজস্ব স্টাইল, কিন্তু এটাকে পরিমাপ করার জন্য বা এটা বা ক্ষয় বা ডিক্যাডেন্স কি রকম হয় এটাকে উনি পরিমাপ করার জন্য কোনো ব্যাখ্যা বা কোনো মেজারমেন্ট বা কোনো তত্ত্ব বা সূত্র প্রদান করেননি। তারপরও আমরা বলতে পারি বাট ইন স্পাইট অফ দিস ক্রিটিসিজমস হিজ সার্কুলেশন অফ এলিট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন টু স্টাডি অফ সোশিওলজি। তাহলে তার সত্ত্বেও আমরা কি বলতে পারি যে তার যে স্টাডিটা ছিল সেটা সমাজবিজ্ঞানের স্টাডির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ হলো কি উনি দেখাতে সমর্থ হয়েছেন যে সামাজিক পরিবর্তনটা কিভাবে আসে এবং সামাজিক পরিবর্তনের ভিতরে এলিটদের ভিতরে কিভাবে চেঞ্জগুলো আসে এবং নন এলিটরা কিভাবে কেন এলিট শ্রেণীতে প্রবেশ করতে পারেন না উনি সেটা দেখাতে সমর্থ হয়েছিলেন। এখন আমরা যদি বলি যে আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম সেটা হলো যে প্যারেটোর পরিচিতি জানলাম যে প্যারেটো কে। প্যারেটো ছিলেন একজন ইতালিয়ান
ইঞ্জিনিয়ার, সোশ্যোলজিস্ট, একাধারে ইকোনমিস্ট, পলিটিশিয়ান, সায়েন্টিস্ট অ্যান্ড ফিলোসফার। তার অনেকগুলো পরিচয় ছিল এবং তার কন্ট্রিবিউশন ছিল তো মূলত তিনটা। একটা হলো এলিট থিওরি, একটা হলো কনসেপ্ট অফ প্যারেটোর এফিসিয়েন্সি, একটা হলো 80-20 প্রিন্সিপালস। উনি বলছেন যে এলিট শ্রেণী, এলিটের ব্যাখ্যা দিতে গিয়ে উনি বলছেন যে আমাদের সমাজে যে আমরা বিভিন্ন শ্রেণীর পেশাজীবী বিভিন্ন মানুষকে দেখতে পারি, সবার যোগ্যতা বা কোয়ালিটি একরকম নয়। এক একজনের সামর্থ্য এবং যোগ্যতা এক এক রকম, এবং যার যোগ্যতা বেশি এবং যার যিনি বেশি মেধাবী, যার রিসিভিং পাওয়ার বেশি, উনি এই সমস্ত শ্রেণীকের সংখ্যা, এরা সংখ্যায় অনেক কম এবং এরা সাধারণত সামাজিক যে সংগঠনগুলো আছে এগুলাকে এরা নিয়ন্ত্রণ করে, এদেরকে ইনি বলছেন এলিট শ্রেণী। আর যারা এটা করতে পারে না তাদেরকে উনি বলছেন নন এলিট শ্রেণী। ইনি আবার এলিট শ্রেণীকে আবার দুভাগে ভাগ করেন, একটা হলো গভর্নিং এলিট, একটা নন গভর্নিং এলিট। এখানে একটা শব্দ আছে এসিলন, তোমরা দেখে নিও, এসিলন শব্দটা খুবই সুন্দর শব্দ, আমরা সচরাচর ব্যবহার করি না। এসিলন মানে, এসিলন অর্থ হলো কোন সমাজের বা কোনো প্রতিষ্ঠানে কোনো ব্যক্তির অবস্থানকে বলা হয় এসিলন। তাহলে এলিট হলো দু প্রকার, একটা গভর্নিং এলিট এবং একটা নন গভর্নিং এলিট। গভর্নিং এলিট কি করে, সবসময় কনসার্ন থাকে, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কনসার্ন থাকে উইথ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, অ্যাডমিনিস্ট্রেশন সবসময় তাদের যোগাযোগ রক্ষা করে চলে। আর নন গভর্নিং এলিট কি করে, এরা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কানেক্টেড থাকে না, কিন্তু তারা কি করে, তারা এমন একটা সমাজে অবস্থানে থাকে যেখান থেকে তাদের সাথে সবসময় তারা কানেক্টেড হতে পারে বা তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে। তাহলে এই হলো মোটামুটি এলিটের ব্যাখ্যায় উনি বলছেন। আর বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ এলিট গুলা হলো যে তোমরা একটু দেখে নিও। আর উনি যেটা বলছেন যে তার যে কনসেপ্টগুলো ডেভেলপ করছেন, উনি কনসেপ্ট মূলত দুভাগে ভাগ করছেন কনসেপ্টটাকে তার। একটা হলো লায়ন অ্যান্ড ফক্স কনসেপ্ট, অ্যানাদার ওয়ান ইজ সার্কুলেশন অফ এলিট কনসেপ্ট। এন্ড লায়ন অ্যান্ড ফক্স কনসেপ্ট বলতে গিয়ে উনি বলছেন যে আমাদের আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় দু ধরনের এলিট থাকে, একটা হলো লায়ন লাইক এলিটস, অ্যানাদার ওয়ান ইজ ফক্স লাইক এলিটস। লায়ন লাইক এলিটস হলো কি, এই সমস্ত এলিট তারা কি করে, তারা এরা এরা মূলত ইনবর্ন বা ন্যাচারাল লিডার, এরা ঐতিহ্যকে ধরে রাখে এবং তারা হলো কি স্ট্রং ডিসিশন মেকার। আর ফক্স লাইক এলিট হলো কি, এরা সাধারণত হয় কানিং অথবা শ্রুড, এরা স্ট্রং ডিসিশন মেকার হয় না, এরা সবসময় কি করে, কূটচালের মাধ্যমে এদের শক্তি সামর্থ্য ধরে রাখার চেষ্টা করে। এদের পলিসি হলো ডিভাইড অ্যান্ড রুল অথবা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে এরা কি করে, সমাজে এদের প্রভাব বিস্তার করার চেষ্টা করে। উনি মূলত এলিটকে দুভাগে ভাগ করছেন, একজন গভর্নিং এলিট আর নন গভর্নিং এলিট। আমি অলরেডি এটা তোমাদের বলেছি। এখন দেখো, তাহলে আমরা তোমাদের সামাজিক পরিবর্তন থেকে যে চ্যাপ্টার, সেখান থেকে অলরেডি আমরা একটা ক্লাস নিয়ে ফেলেছি, সেখানে আমরা আলোচনা করেছি, এর ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায়, সেটা তোমরা অলরেডি জেনে ফেলেছো। সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য সমূহ কি তা আমরা আলোচনা করেছি ইতিমধ্যে। সামাজিক পরিবর্তনের কারণগুলো কি তোমরা তাও জানো। এর সামাজিক পরিবর্তনের তথ্য সমূহ আজকে ক্লাসে আমরা তোমাদের সাথে ডিসকাস করলাম এবং আশা করি তোমরা একটু বই দেখলেই বুঝতে পারবা। এর সাথে সামাজিক পরিবর্তনের সাথে কার্ল মার্কসের একটি সম্পর্ক আছে, তোমরা একটু বইয়ে দেখে নিও, তারপর আমি একটু বলে দিচ্ছি। সেটা হলো সামাজিক পরিবর্তন ব্যাখ্যা করতে গিয়ে কার্ল মার্কস মূলত দুটা শ্রেণীর কথা বলেছেন। একটা হলো সমাজের দুটা কাঠামোর কথা বলছেন, উনি বলছেন একটা মৌল কাঠামো আর একটা হলো উপরিকাঠামো বা সুপার স্ট্রাকচার। উনি মৌল কাঠামোকে বলছেন বেসিক স্ট্রাকচার, এবং উনি বলছেন যে বেসিক স্ট্রাকচারের পরিবর্তন ঘটলে সুপার স্ট্রাকচারের পরিবর্তনগুলো এমনি এমনি ঘটে। যেমন বেসিক স্ট্রাকচারের মাঝে উনি বলছেন যে অর্থনৈতিক বিষয়সমূহ, আর সুপার স্ট্রাকচারে বলছেন যে কালচারাল বিষয়সমূহ। উনি বলছেন আরেকটা, উনি বলছেন যে
প্রকৃতির রাজ্যের দ্বন্দ্ব বা ডায়ালেকটিক অফ নেচার। তো প্রকৃতির রাজ্য বলতে উনি বোঝাতে চেয়েছেন যে ইনি মূলত এই তত্ত্বটা হেগেলের কাছ থেকে নিয়েছেন এবং প্রকৃতির রাজ্যে যেমন আছে ঐক্যতান তেমনি আছে পরিবর্তন। ওনার ভাষায় প্রকৃতির রাজ্যে যেমন মানুষের ভিতরে ঐক্য বিদ্যমান সেরকম আবার অনৈক্য বিদ্যমানও ছিল। অর্থাৎ প্রকৃতির রাজ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে বৈপরীত্য ছিল। তারপরে উনি বলছেন ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম। উনি ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম বলতে বোঝাচ্ছে যে আমাদের যে সমাজের অর্থনৈতিক ব্যবস্থার যে পরিবর্তনগুলো হয় এই পরিবর্তনগুলো একটা নির্দিষ্ট নিয়মে হয়ে থাকে। এই আজকের যে সমাজে আমরা যে ক্যাপিটালিস্ট সোসাইটিতে বা মিক্সড ইকোনমিতে আছি সেই ইকোনমি আজকের এই পর্যায়ে আসেনি। এখানকার মোড অফ প্রোডাকশন বিভিন্ন অবস্থায় বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে আজকে আসছে। এই পরিবর্তনটা হয় এই যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটা কিভাবে হয় এটাকে উনি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে এই পরিবর্তন হচ্ছে ডায়ালেকটিক্যাল বা একটা মেথডে সেই মেথডটার নামই উনি বলছেন ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম। অর্থাৎ উনি বলছেন যে ম্যাটারটা পৃথিবীতে সবার আগে আসছে এরপরে আসছে চেঞ্জগুলা। আর উনি এটা বলতে গিয়ে থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথিসিসের কথা বলছেন। যে উনি বলছেন বিদ্যমান অবস্থাকে বলছে থিসিস এবং এর বিপরীত অবস্থাটাকে বলছেন অ্যান্টিথিসিস। আর এই দুটার পরিবর্তিত যে নতুন ধারণা তৈরি হয় সেটাকে উনি বলছেন সিনথিসিস। এভাবে আবার সিনথিসিস একটা সময় থিসিসে পরিণত হয়, আবার এই অবস্থা থেকে নতুন একটা অবস্থা তৈরি হয় সেটাকে বলে অ্যান্টিথিসিস। আবার এই দুটার সমন্বয়ে একটা নতুন ধারা তৈরি হয় সেটাকে বলছে সিনথিসিস। এভাবে সমাজের পরিবর্তন ক্রমান্বয়ে চলতে থাকে। উনি আরেকটা জিনিস বলছেন যে হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজমস বা দান্দিক বস্তুবাদ, এটা আমরা জেনেছি। আর আমরা তো আজকে জানলাম যে প্যারেটোর তত্ত্ব বা থিওরি অফ প্যারেটো, তোমরা এটা ভালো করে দেখবা। আর আরেকটা জিনিস তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট, সেটা মাঝে মাঝে আসে, সেটা হলো সামাজিক পরিবর্তনের উপাদান সমূহের প্রভাব বা সামাজিক পরিবর্তনের যে উপাদানগুলা এগুলার প্রভাবগুলা কি কি আমি তো একটু বলে দিচ্ছি। সেই প্রভাবটা হলো যে সামাজিক পরিবর্তনের যে উপাদানগুলা ভূমিকা পালন করে সেটা মূলত উনি কয়েকটা ভাগে ভাগ করছেন। এর মাঝে প্রধান যে ভাগগুলা হলো একটা হলো জৈবিক উপাদান বা বায়োলজিক্যাল ফ্যাক্টর, সাংস্কৃতিক উপাদান বা কালচারাল ফ্যাক্টরস, প্রযুক্তিগত উপাদান, মনস্তাত্ত্বিক উপাদান, আর হলো অর্থনৈতিক উপাদান। মানে জৈবিক উপাদানের ক্ষেত্রে বলছে যে মানুষের জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যার আয়তন নির্ধারক, জন্ম মৃত্যু, জনসংখ্যার প্রকৃতি, জীবনযাত্রার মানের উপর জনসংখ্যার প্রভাব এবং জনসংখ্যার আয়তন বৃদ্ধি, এসব বিষয়কে উনি জৈবিক উপাদানের প্রভাব বলেছেন। আবার প্রযুক্তিগত উপাদানের প্রভাবের ক্ষেত্রে বলতে গিয়ে উনি বলছেন যে শিল্প উৎপাদনের ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনে প্রযুক্তি, কিভাবে আজকের চেঞ্জ আসছে সেটা। জীবনযাত্রার মানোন্নয়নের ক্ষেত্রে প্রযুক্তি কিভাবে পরিবর্তন ঘটায়। সবুজ বিপ্লবে প্রযুক্তির কি ভূমিকা, তার পরিবারের অর্থনৈতিক ভূমিকা হ্রাস, সেক্ষেত্রে প্রযুক্তির কি ভূমিকা, পারিবারিক জীবনের উপরে প্রতিক্রিয়া, এসব বিষয়ে উনি বলার চেষ্টা করছেন। অথবা মানসিক কাঠামোর উপর প্রতিক্রিয়া সম্পর্কে উনি আলোচনা করছেন বা জৈবিক প্রযুক্তির ক্ষেত্রে। সংস্কৃতি উপাদানে আলোচনা করতে গিয়ে উনি বলছেন যে সংস্কৃতি স্থিতিশীল নয়, এটা পরিবর্তনশীল এবং সংস্কৃতি ও প্রযুক্তির সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করে কিভাবে সেটা উনি দেখানোর চেষ্টা করছেন। আর মনস্তাত্ত্বিক উপাদানের প্রভাবে কিভাবে সমাজের পরিবর্তন হয়, তিনি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ধারণাকে বোঝাচ্ছেন এখানে। আবার মানুষের মনোভঙ্গি পরিবর্তনের জন্য সামাজিক পরিবর্তন কিভাবে দায়ী থাকে, বা মানুষের ইনহেরেন্ট যে কোয়ালিটি সেটা সামাজিক পরিবর্তন কিভাবে প্রভাবিত করে সেটা বলতে, অনুকরণ প্রিয়তা উনি বোঝাতে চেয়েছেন। আবার যদি রুচিবোধের পরিবর্তন কিভাবে ঘটে মানুষের সেটা বলতে চেয়েছেন। রাজনৈতিক নেতাদের সক্রিয় ভূমিকা এবং অর্থনৈতিক উপাদানের ক্ষেত্রে অর্থনৈতিক উপাদান কিভাবে সামাজিক পরিবর্তন ঘটায় উনি বলতে গিয়ে যে জীবনধারা ও মানসিকতার উপর প্রভাব, অর্থনৈতিক কিরকম প্রভাব থাকে, জীবনধারা ও মানসিকতার উপর কিরকম প্রভাব থাকে সেটা উনি দেখানোর চেষ্টা করেছেন এখানে। তোমরা আরেকটা জিনিস দেখে নিবা এখান থেকে, মাঝে মাঝে তোমাদের পরীক্ষা আসে, সেটা হলো যে সামাজিক পরিবর্তন, বিবর্তন, প্রগতি ও উন্নয়নের সম্পর্ক কি। সামাজিক পরিবর্তন, বিবর্তন এবং প্রগতি এবং উন্নয়নের মাঝে সম্পর্কগুলো তোমরা একটু দেখার চেষ্টা করবা। তাহলে আমরা মোটামুটি তোমাদের প্রথম বর্ষের যে কোর্স ছিল যা যে কনসাইজ সিলেবাস সেটা আমরা আজকে শেষ করতে পারলাম। এখন তোমরা তোমাদের ক্লাসগুলোকে আবার রিভিউ ভালোভাবে দেখে নিবা। আর যদি কোনো ধরনের কোশ্চিন থাকে তাহলে তোমরা আমাদেরকে মেইল অথবা সরাসরি ফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের সেসব সমস্যার সমাধান করে দেয়ার। তোমরা নিরাপদে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।